আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি ফাইন্যান্সিয়াল এডুকেশনকে প্রমোট করার, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার এবং পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন দিক তুলে ধরার। পেশায় আমি একজন রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইথ এক্সপার্টিজ ইন রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড মর্গেজেস। বরাবরের মতো আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছে সুহেল খান। Suhail, welcome to the show. Thank you. As you know, Suhail is a residential and commercial mortgage advisor with expertise in all types of commercial and residential mortgages. Also with me, Shoaib Nobi. Shoaib is also a commercial and residential mortgage advisor. Shoaib, welcome to the show. Thank you, bhai. So, বিশ্বখ্যাত obviously উনি দার্শনিক এবং ওয়াল্ট ডিজনিকে আপনারা সবাই চেনেন। ওয়াল্ট ডিজনি once said that the way to get started is to quit talking about it and start doing it. অনেকেই আমাদের আমরা অনেক কল্পনা করি, অনেক স্বপ্ন দেখি, অনেক কথা বলি, কিন্তু ওই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে রূপ দেওয়ার সময় কিন্তু পেরিয়ে যায়। এই জন্য ওয়াল্ট ডিজনি বলেছেন যে দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট ডুইং সামথিং ইজ জাস্ট স্টার্টিং ইট অ্যান্ড স্টপ টকিং অ্যাবাউট ইট। ওকে, সো আসুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের যে উদ্দেশ্য এই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়ে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, প্রতি পর্বেই আমরা কথা বলি মর্গেজ এবং ইনভেস্টমেন্ট নিয়ে, তো আজকেও আমরা সেই বিষয়ে কথা বলবো। আজকে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো। এর পাশাপাশি গত কয়েক পর্ব আগে এটি দেখানো হয়েছিল। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে কিভাবে আমরা ক্রেডিট স্কোরিংকে ইমপ্রুভ করব। তো আপনাদের অনুরোধে আমরা সেটি আবারও আজকে প্রচার করব। এছাড়া এই অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্যই। এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে আপনাদের দর্শকদের কথা মাথায় রেখে চিন্তা করে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা আমাদেরকে করতে পারেন। আমাদের সাথে পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মর্গেজ অ্যাডভাইজারদেরকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, জানার থাকে, আপনারা কিন্তু স্টুডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করলে আমাদের সাথে কথা বলতে পারেন। এছাড়াও যদি আপনারা চান, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠিয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম্বারে যদি আপনারা কোনো প্রশ্ন পাঠান, যদি আমরা এই অনুষ্ঠানের মধ্যে সেই প্রশ্নের উত্তর দিতে নাও পারি, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করি অনুষ্ঠানের পরে হলেও আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিতে। তাহলে আর দেরি নয়, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, আলোচনার আগে, শুরু করার আগে আরেকটা কথা না বললেই নয়। লাইভ টিভিতে যে সমস্ত এই অনুষ্ঠানের যে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন, সেগুলোকে শুধু তথ্য হিসাবে নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। কারণ অ্যাডভাইস দেওয়ার আগে বুঝতেই পারছেন লাইভ টিভিতে অ্যাডভাইস দেওয়া সম্ভব নয়, এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার আগে আমাদের ক্লায়েন্টদের অনেক বিষয় জানতে হয়, বুঝতে হয়। সেই জন্য যে তথ্যগুলো আপনারা জানবেন সেগুলোকে তথ্য হিসাবে নেবেন, আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ের অ্যাডভাইস হিসাবে নয়। সেই বিষয়ে অ্যাডভাইস জানতে হলে আপনারা অবশ্যই আপনার লোকাল কোনো অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, অথবা চাইলে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, আমি চেষ্টা করব আপনাদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইজারের কানেক্ট করিয়ে দেওয়ার। So Suhail, let's go into our conversation today. Obviously, I would like to start with you first. Obviously, interest rate is a hot topic right now. It has always been a hot topic. Yeah. Lots of talk about interest rate has been rising for the past months. It started to slow down or going down again. If somebody goes into property purchasing right now, what kind of interest rate they can expect, or what kind of interest rate they can get? Yeah, absolutely. So from last couple of weeks, we have noticed that there is some sort of varies interest rate available with the different lenders, and if someone is it depends. There are many lenders which offer slightly less interest rate if you're going for a residential purchase, but if you're going for a buy-to-let property, there is slightly difference. Like for example, if we have a lender, they are offering around 4.84, 4.64 interest rate for residential. For buy-to-let,
It depends. It depends on the loan amount, and it also depends on the product fee. We have few lenders, their product fee is very high, and their interest rate goes up to 3.64, 3.4. But if the product fee, some clients they don't prefer product fee as due to they just want to avoid is their personal preference for the long run, so then the interest rate is slightly higher. For example, if the product fee rates are 3.64 and without product fee the rate could be 4.64, 4.8. So average I would say it is around Bank of just England yeah rate. just around 5% average rate at Yeah. the moment. Yeah. থ্যাংক ইউ সোহেল। সো সোহেল যেরকম বললো দর্শক, ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট, প্রশ্নটা ছিল যে এখন যদি আমি প্রপার্টি কিনতে যাই তাহলে কি ধরনের রেট এক্সপেক্ট করতে পারি ব্যাংকের কাছ থেকে। তো আপনারা যদি ধরেন সোহেল যেরকম বললো যে ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট কিন্তু 5% রাইট নাও। এখন কোনো ব্যাংকের কিন্তু অফার করছে 5% থেকে কমে রেট। যা আপনাদেরকে খেয়াল করতে হবে যে রেট মনে করেন এখন ইউ ক্যান হ্যাভ এ রেট ফর 3.79 or 3.8 অ্যারাউন্ড দ্যাট কাইন্ড অফ মার্ক। কিন্তু রেট শুধু দেখলে হবে না, আপনার প্রোডাক্ট ফি বা অ্যারেঞ্জমেন্ট ফি যেগুলো আছে সেগুলোও কিন্তু খেয়াল করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো ল্যান্ডার আপনার রেটটাকে কমিয়ে রেখে তারা যে তাদের সেটাকে রিকভার করে ফেলছে প্রোডাক্ট ফি দিয়ে। তো এক্ষেত্রে দেখা যায় যে হয়তো যে কোনো ল্যান্ডারের হয়তো রেট একটু বেশি, কিন্তু যেহেতু তাদের প্রোডাক্ট ফি কম ওইটা কিন্তু চিপার। তো এইগুলা আসলে বুঝতে হবে, জানতে হবে। এই জন্য প্রফেশনাল অ্যাডভাইজারদের সাথে শরণাপন্ন হলে তারা অবশ্যই এগুলা হিসাব করে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিবে। আর কী ধরনের রেট আপনি পাবেন মার্কেটে তা কিন্তু নির্ভর করছে আপনার পার্সোনাল সার্কামস্ট্যান্সেসের উপর। আপনার এলটিভি কী ধরনের, লোন টু ভ্যালু আপনি চাচ্ছেন, আপনার ডিপোজিট কত, এর অনুযায়ী আপনি মর্গেজ কত নেবেন। মনে করেন আপনি যদি 5% ডিপোজিট দেন তাহলে রেট একরকম হবে আপনার জন্য, যদি আপনি 10% ডিপোজিট দেন রেট আরেক রকম হবে। মানে ডিপোজিট আপনার যত বেশি সেই অনুযায়ী কিন্তু আপনার রেটও কম হবে, আর ডিপোজিট কম হলে রেট কিন্তু বেশি হয়। আরেকটা ব্যাপার অবশ্যই ক্রেডিট রেকর্ডের ব্যাপার আছে। যদি আপনার ভালো ক্রেডিট রেকর্ড হয় আপনি হাই স্ট্রিট ব্যাংকের কাছ থেকে লোন পেতে পারবেন। যদি ক্রেডিট রেকর্ড তত ভালো না হয় অথবা যদি ডিফল্ট থাকে, মিস পেমেন্ট থাকে, সেই অনুযায়ী আপনার ক্রেডিট অনুযায়ী কিন্তু আপনার রেটটা আসবে। সেখানে যত ভালো ক্রেডিট তত ভালো রেট, কারণ আপনার রিস্ক কম। ল্যান্ডার মনে করবে যে আপনার রিস্ক কম। যদি আপনার রেট বেশি হয়, আপনার যদি ক্রেডিট রেকর্ড বেশি ভালো না থাকে, সেই অনুযায়ী যেহেতু ল্যান্ডার আপনাকে মনে করবে আপনি হাই রিস্ক কাস্টমার, আপনাকে রেট তারা একটু বেশি দেবে। তো সে গেল রেট নিয়ে কোয়েশ্চন। সো লেটস গো টু আওয়ার সরি ডিড ইউ হ্যাঁ। তো আমরা দর্শক আমরা ভিডিওতে চলে যাব একটু পরে। আমি তার আগে শোয়েবকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। শোয়েব, সো হোয়াট আর দ্য টোটাল কস্ট? সো অবভিয়াসলি উই টকড অ্যাবাউট রেট, but there are costs involved with mortgages. What are the total cost of the mortgage, including arrangement fees, valuations fees, and legal fees? What kind of cost we are looking at? Yes, so to give a round figure without the information is difficult. Now, what the individual needs to look at is, first of all, how much is he buying the property for? That's it, yeah. And before they even can look at how much they're buying for, we need to consider affordability. Now, a lot of people have dreams, they want to buy a house for 200,000, 300,000, half million, but firstly, they have to work out the affordability. Now, to work out the affordability, they need to speak to a finance professional, or they can do some calculations online. But once they have a bit of an idea, then we know where the loan is starting at, then we can start working at the cost around it. Now, costs do vary. So again, as you mentioned in the question, there's cost around valuation, there's cost around solicitor fees, estate agents might have also their fees. A lot of people forget to budget for Exactly. those kind of So costs, yeah. a lot of people think, okay, property is, let's say for example, 200,000, I'll put 10%, 20,000, and that should be enough. So they only save up £20,000. But they forget to consider solicitor fees, valuation fees, broker fees, application fees, and that can sometimes add up to nearly £5,000 as well. And then also when you're moving into the property, have you considered
the cost of maybe moving furniture into it, or even having to buy the furniture, what work is needed in the property. So there are a lot of costs involved, a lot of time research is needed. Make sure you understand what kind of property you're buying, what are your plans, what work is needed, and then what kind of solicitors you are looking into, and then get a figure before you actually want to put an offer in. That's it, thank you. No, thank you শোয়েব। সো শোয়েব যেরকম বললো শুধু ডিপোজিটের বাজেট করলে হবে না, প্রপার্টি পারচেজের সাথে কিন্তু আরও আনুষঙ্গিক অনেক কস্ট জড়িত আছে, যেমন মনে করেন সলিসিটার ফি, ভ্যালুয়েশন ফি, স্টাম্প ডিউটির ব্যাপার থাকতে পারে, সেখানে অনেক খরচ থাকতে পারে। তো সেগুলোকেও কিন্তু আপনার বাজেট থাকতে হবে, হিসেব করতে হবে। এই জন্যই প্রফেশনাল অ্যাডভাইজারদের সাথে শরণাপন্ন হলে তারা সেগুলো আপনাকে ভালোভাবে আলোচনা করে বিস্তারিত আলোচনা করে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার কথা। তো আমরা তো মর্গেজ রেট হিসাবে রেটের ব্যাপারে কথা বললাম, কস্টের ব্যাপারে কথা বললাম। অনেকেই কিন্তু যেরকম বলছিলাম আগে যে রেট ডিপেন্ড করে আপনার ক্রেডিট রেকর্ড কত ভালো অথবা খারাপ তার উপরে। তো অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমাদের ক্রেডিট রেটকে কিভাবে ভালো করব, কি করলে আমার ক্রেডিট রেটিং ইমপ্রুভ হবে, টু গেট বেটার রেটস। এই ব্যাপারে আমরা একটা ছোট্ট ভিডিও বেশ কয়েক সপ্তাহ আগে প্রচার করেছিলাম। তো আপনাদের অনুরোধে সেই ভিডিওটা আজকে আবারও প্রচার করছি। কন্ট্রোল রুম, ইফ ইউ কুড প্লে দ্যাট প্লিজ। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো আপনার ক্রেডিট স্কোরকে কিভাবে ভালো রাখবেন অথবা ভালো করবেন। হাউ টু ইমপ্রুভ ইউর ক্রেডিট স্কোরিং। আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ করতে হলে প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে চেক ইউর ক্রেডিট রিপোর্ট রেগুলারলি। আপনার ক্রেডিট রিপোর্টকে চেক করতে হবে রেগুলারলি। যেমন মনে করেন অনেকগুলো ওয়েবসাইট আছে, কুইফ্যাক্স বা এক্সপিরিয়েন বা আরো অনেকেই আছে, সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার স্ট্যাচুটরি ক্রেডিট রিপোর্ট ফ্রি অফ চার্জ আপনি ডাউনলোড করতে পারছেন এবং দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে। যদি আপনি কোনো সমস্যা দেখেন তাহলে সে ব্যাপারে পদক্ষেপ নিলে আপনার ক্রেডিট রিপোর্ট বা ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হয়ে যাবে। দ্বিতীয় যে ব্যাপারটার উপর আমি জোর দেব তা হচ্ছে রেজিস্টার অন দ্য ইলেকটোরাল রোল। আমাদের অনেকেরই খেয়াল থাকে না, যেমন মনে করেন আপনি বাসা চেঞ্জ করেছেন, এক বাসা থেকে আরেক বাসায় গেছেন বা এক এলাকা থেকে আরেক এলাকায় গেছেন থাকার জন্য, কিন্তু ওইখানে গিয়ে আর ভোটার লিস্টে নাম তোলা হয়নি। যদি আপনার ভোটার লিস্টের নাম না থাকে কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং অটোমেটিক কমে যায়, কারণ যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশনের জন্য যান, মর্গেজ অ্যাপ্লিকেশন হোক অথবা অন্য যে কোনো ক্রেডিট অ্যাপ্লিকেশন হোক, আপনার যদি ইলেকট্রাল রেজিস্টারে আপনার নাম না থাকে তাহলে আপনার ক্রেডিট স্কোরিং অটোমেটিক কমে যায়। সো সে ব্যাপারে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার, মেক পেমেন্ট অন টাইম। যদি আপনার কোনো লোন বা ক্রেডিট কার্ডের বিল বা কিছু থেকে থাকে সেগুলো যাতে অন টাইম পে হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। আমাদের জীবনে অনেক কিছুই আছে, অনেক বিল, যেমন ইলেকট্রিসিটি, ইউটিলিটি বিল, গ্যাস বিল, অনেক ধরনের বিল। বেস্ট অপশন হচ্ছে ডাইরেক্ট ডেবিটে সবকিছু ফেলে রাখা, সেট করে রাখা, যাতে সময় মতো সবগুলো বিল চলে যায়, লেট না হয়। কিন্তু যদি বিল দিতে লেট হয় এটা কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এ বা ক্রেডিট রিপোর্টে প্রভাব ফেলবে এবং আপনার ক্রেডিট পেতে সমস্যা হবে। রিডিউস ক্রেডিট কার্ড ব্যালেন্স। আপনার যদি ক্রেডিট কার্ডে খুব বেশি ব্যালেন্স থাকে সেটা কিন্তু আপনাকে রিডিউস করতে হবে, না করলে আপনার ক্রেডিট স্কোরিং কম থাকবে। অনেকে আমাকে বলেন যে আমি আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সটা অন্য একটা ক্রেডিটে ট্রান্সফার করে দিয়েছি, সেখানে আমার 0% রেট ফর 1 ইয়ার 2 ইয়ার, তা ওইটা তো আমাকে দিতে হচ্ছে না, তাহলে আমার ক্রেডিট স্কোর কমবে কেন? তাহলেও ক্রেডিট স্কোর কমবে, কারণ আলটিমেটলি এটা লোন আপনার এবং এটা আপনাকে একদিন দিতেই হবে। সুতরাং তারা ল্যান্ডার যখন আপনি ফর এক্সাম্পল আপনি যদি মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য যান, ল্যান্ডাররা সেটা আপনার হিসাবের মধ্যে নিবে এবং সেই অনুযায়ী আপনাকে স্কোরিং ওরা দিবে, হুইচ উইল বি এ লো স্কোর। সুতরাং এ ব্যাপারে আপনারা সচেতন হন। আরেকটা ব্যাপার হচ্ছে ইউজ ক্রেডিট ওয়াইজলি, অ্যাভয়েড অ্যাপ্লাইং ফর মাল্টিপল ক্রেডিট অ্যাকাউন্টস উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আপনি যদি দেখা যায় যে অনেকেই আমি দেখেছি যে তাদের হয়তো দরকার নাই, শুধু কৌতূহলবশত তারা ক্রেডিট কার্ড এর জন্য অ্যাপ্লাই করে বসেন যে দেখি দেয় কিনা। সেগুলো অবশ্যই করবেন না, কারণ যদি করেন তাহলে আপনার ক্রেডিট স্কোরিং কমে যাবে, এটা আপনার ক্রেডিট রিপোর্টের উপরে প্রভাব ফেলবে।
আবার অনেকেই আছেন যে আমি দেখেছি যে আহ, অনেকগুলো ক্রেডিট কার্ড, যদি আপনার অনেকগুলো ক্রেডিট কার্ড থাকে, যদিও জিরো জিরো ব্যালেন্স, কোনো আউটস্ট্যান্ডিং বিল নেই ওগুলোতে, সেটাও আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। ফর এক্সাম্পল, যদি আপনি মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য যান এবং তারা দেখে যে আপনার 10টা ক্রেডিট কার্ড আছে, যদিও কোনো বিল নেই ওগুলাতে আউটস্ট্যান্ডিং, তারপরেও আপনি যে কোনো সময় গিয়ে ওই 10টা কার্ড দিয়ে বড় করে বসতে পারেন। তো লেন্ডাররা সেটাকে একটা ক্রেডিট রিস্ক হিসাবে দেখে, এটা কোনো পজিটিভ হিসাবে দেখে না। সুতরাং ক্রেডিট কার্ডের সংখ্যা আপনার যদি 10 থেকে থাকে বা বেশি থেকে থাকে, আপনি ওটাকে কমিয়ে নিয়ে আসুন। একটা ক্রেডিট কার্ড হলেই তো হয়। ইনস্টেড আপনি যদি মনে করেন যে আপনার বিগার ব্যালেন্সের দরকার, কোনো প্রয়োজনে আপনাকে খরচ করতে হতে পারে, ওই একটা ক্রেডিট কার্ডে কিভাবে আপনি ব্যালেন্স বাড়াবেন সে ব্যাপারে পদক্ষেপ নিন। 10টা ক্রেডিট কার্ড থেকে কোনোই লাভ নেই। আরেকটা ব্যাপার আমি জোর দিব, সেটা হচ্ছে বিল্ড এ পজিটিভ ক্রেডিট হিস্ট্রি। আপনার যদি ক্রেডিট হিস্ট্রি না থাকে, তাহলে তো ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হবে না। সুতরাং ক্রেডিট স্কোর বিল্ড আপের জন্য, ক্রেডিট হিস্ট্রি বিল্ড আপের জন্য আপনি বিভিন্ন ক্রেডিট বিল্ডার প্রোডাক্ট আছে, যেমন ক্রেডিট, একটা ক্রেডিট কার্ড নিলেন এবং সেখানে খরচ করলেন, বিল আসার সাথে সাথে বা বিল আসার আগেই সেই বিলটা পরিশোধ করে দেন আপনি, তাহলে আপনার এইভাবে আপনার ক্রেডিট স্কোর ইমপ্রুভ হবে। So, focus on building a positive credit history. Space out credit application. অনেক সময় দেখা যায় যে যদি অনেকগুলা ক্রেডিট অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় একসাথে যায়, সেটাও কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে মারাত্মক প্রভাব ফেলবে। কারণ যদি আপনি এখন মনে করেন একটা মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য গেলেন, তো যখন অ্যাপ্লিকেশনের জন্য গেলেন, ল্যান্ডার দেখলো যে আপনার বেশ কয়েকটা ক্রেডিট অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে ক্রেডিট কার্ড, সেটা হতে পারে হায়ার পারচেজ, সেটা হতে পারে মনে করেন একটা ফোন কন্ট্রাক্ট বিল অথবা অন্য কিছু, যদি একসাথে যায় সেটা আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। সুতরাং যদি আপনি মর্গেজ অ্যাপ্লিকেশনের জন্য যান, আমাদের রেকমেন্ডেশন হবে বাদবাকি ও অন্য যে কোনো অ্যাপ্লিকেশন আপনি একসাথে করবেন না, হয়তো স্পেস আউট করে করুন বা অন্য সময় করুন, অথবা think about if you really need it. Maintain stability is another very important point. যদি কোনো ল্যান্ডার দেখে যে আপনার ঘন ঘন জব চেঞ্জ হচ্ছে বা ইনকামে খুবই ওঠানামা, অথবা আপনি বাসস্থান চেঞ্জ করছেন খুবই ঘন ঘন, সেটাও কিন্তু আপনার ক্রেডিট স্কোরিং এর উপরে প্রভাব ফেলবে। কারণ তারা যখন স্কোরিং করে, আপনি যখন অ্যাপ্লিকেশন নিয়ে যান, তারা যখন দেখবে যে আপনার এই সমস্ত বিষয়াদি খুবই স্টেবল না, তখন সেটা আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করবে। সুতরাং মেইনটেনিং স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউজ ক্রেডিট বিল্ডার প্রোডাক্টস, আগে যেরকম বলছিলাম, আপনারা শর্ট টার্ম ক্রেডিট কার্ড নিতে পারেন এবং সেখানে খরচ করতে পারেন, কিন্তু মেক শিওর আপনারা বিলটা অন টাইমে পে করেন। যদি বিলটা অন টাইমে পে করেন, আস্তে আস্তে আপনার এইভাবে ক্রেডিট স্কোরিং বাড়বে, ক্রেডিট হিস্ট্রি বাড়বে, রিপোর্টটা ভালো হবে। যদি কোনো ক্রেডিট রিপোর্ট না থাকে, সেটাও যেমন ভালো না, আবার যদি অনেকগুলা আউটস্ট্যান্ডিং বিল আপনার জমা থাকে, সেটাও ভালো না। আর ক্রেডিট বিল্ডার প্রোডাক্ট যেমন ক্রেডিট কার্ড আছে অনেকগুলা, ডেবিট কার্ডের মতো আপনি কার্ড আগে পয়সা দিয়ে আসতে হয়, তারপরে ওই ক্রেডিট কার্ডের উপরে আপনি খরচ করতে পারেন। সেই কার্ডগুলো আস্তে আস্তে আপনার ক্রেডিট বিল্ড করতে সহায়তা করবে। আলটিমেটলি অনেক গুলো পদক্ষেপ নেওয়ার পরেও যদি দেখা যায় যে আপনার ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ হচ্ছে না, তখন আমি বলবো যে একজন এক্সপার্টের শরণাপন্ন হন। সে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হতে পারে, সে আপনাকে অ্যাডভাইস করবে কিভাবে আপনার ক্রেডিট স্কোরিং ইমপ্রুভ করা যায়। আশা করি আমাদের ভিডিও আপনাদের কাজে লাগবে। আবারও দেখা হবে। ধন্যবাদ। শুধু দর্শক, ভিডিওটির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ স্টুডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমার মনে হয় আমাদের একজন কলার আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আচ্ছা, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। আমার কাছে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন এসে গেছে এর মধ্যে হোয়াটসঅ্যাপে। মিস্টার রশিদ জানতে চাচ্ছেন, can you please ask the panel if it is worth me paying capital gain tax for transferring partnership property into a company? I want to be using the capital of 500k. Brother Rashid, basically, what I gathered, you have a property in partnership. You want to transfer this property from your partnership
into a limited company. Now, obviously, when you sell, when you transfer a property from your personal name or partnership into a limited company, it has to be shown as a transaction, right? So, capital gain tax involved, as you have rightly pointed out, and also you might have to pay stamp duty as well. So, whether it's worth for you to do it or not, actually on live TV, we can't advise you, to be honest. To get full picture and to advise you on that, obviously we have to look into your personal circumstances, how you set up the partnership, what was your intention, etc. So if you get in touch with either a local financial advisor, with ourselves through WhatsApp, maybe we can have a chat and see if we can advise you. Thank you, hope that helps. I think we have a caller on the line. Assalamu alaikum, caller. Assalamu alaikum. Ji alaikum assalam. ভাই আমি একটু মর্গেজ অ্যাডভাইসের সাথে একটু কথা বলতে চাই। জি, আপনি বলছেন, লাইভ স্টুডিওতে কথা বলছেন, আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনি আপনার প্রশ্নটি করুন, আপনার নামটা বলুন এবং আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার নাম হাবিব। জি হাবিব ভাই, জি আপনার প্রশ্নটা বলেন। আমি বলতে চাইছি, আসলে আমি একটু মেডিকেল প্রবলেম আছে, আমার লং টাইম মেডিকেল প্রবলেম। আমার ব্রেন ড্যামেজ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর পর থেকে আমি দুই রকমের বেনিফিট পাইছি। একটা হলো ইন্ডাস্ট্রি ইঞ্জুরি, আর একটা হলো এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স। জি, এটা আমি লং টাইম পাইছি। আর প্লাস আমি সাইড ট্যাক্স ক্রেডিট পাইছি। আর আমার একটা ছেলে আছে ডিজেবল অটিস্টিক। জি, অটিস্টিক এন্ড এর কারণে আমার ওয়াইফ এর লোকাপড়া করে, এই জন্য পাইছে কেয়ার অ্যালাউন্স। জি, এগুলো নিয়ে আমার একটা অ্যামাউন্ট পাইছি। এটা আমি আমার লোকাল ইংলিশ মর্গেজ অ্যাডভাইজার ওদের সাথে যাওয়ার পরে এরা আমাকে 135,000 পাউন্ড মর্গেজ ইন্স্যুরেন্স দিচ্ছে। এখন আমি জানতে চাই, আমি তো বেনিফিট হোল্ডার, এখন আমি যদি কোনো ঘর কেনার পরে কি আমার কি বেনিফিটের উপর এফেক্ট করবে না তবে সেই জন্য আমি কি জানতে চাই। আচ্ছা, আমি আপনাকে মানে আপনার স্পেসিফিক বিষয়ে আমি পুরাপুরি আপনার কি হবে এটা সেটা না বলে যদি আমি এভাবে বলি জিনিসটা, যে যদি আপনি বেনিফিটে থাকেন, ঠিক আছে, আপনি যদি প্রপার্টি কিনেন, তাইলে আপনার বেনিফিটগুলো বন্ধ হবে না অ্যাপার্ট ফ্রম হাউজিং বেনিফিট। বুঝতে পারছেন? সো নর্মালি যদি আপনি বেনিফিটে থাকেন, আপনার পার্সোনাল সার্কামস্টেন্সেস পুরোপুরি না বুঝে কমেন্ট করা যাবে না, কিন্তু যদি কেউ যদি বেনিফিটে থাকে, সে চাইল্ড ক্রেডিট পায়, ওয়ার্কিং ক্রেডিট, ট্যাক্স ক্রেডিট পায়, বা আপনি যেরকম বলছেন কেয়ার অ্যালাউন্স, এগুলা চালু থাকার কথা। শুধু যদি আপনাকে কোনো হাউজিং বেনিফিট দেয়, যে যখন আপনি ভাড়া থাকবেন হয়তো কাউন্সিল থেকে হেল্প দিবে, ওইটা বন্ধ হয়ে যাওয়ার কথা। এই ব্যাপারে আপনি যদি সুনিশ্চিত পরামর্শ চান, তাহলে আমি আপনাকে অ্যাডভাইস করব যে আপনি আপনার কাউন্সিল, লোকাল অথরিটির সাথে কথা বলেন, তাদেরকে সব কিছু খুলে বলেন, তারা আপনাকে রাইট অ্যাডভাইস দিবে। তো আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের কাছে অনলি 10 সেকেন্ড আছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। শুধু দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। তো বিরতিতে যাওয়ার আগে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু হোয়াটসঅ্যাপে এসে জমা হয়েছিল। প্রতিদিনই হোয়াটসঅ্যাপে প্রশ্ন আসে। অনেকে অভিযোগ করেন যে হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো আমি সাধারণত লাইভে পড়ি না। তো আজকে আমি এই জন্যই বিশেষ করে প্রাধান্য দিচ্ছি হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো পড়ার জন্য। সো আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ ফ্রম সাবা ফ্রম বার্মিংহাম। Would I be able to qualify for mortgage on an income of 20,000 per annum, Suhail? Yes, absolutely. She can qualify for if she earns around 20,000 per annum. She can borrow. It depends on her credit file and all other circumstances and expenditure. By average, lender lend around 4.5 times, which can be around 90,000. But again, we don't know her full circumstances and what's the value of the property and how much deposit she's using. But regarding the question is she can borrow. Yes, she can qualify for 20,000. Thank you, Suhail. Sabah, hopefully you got your answer. I have another question from Raju Ahmed. Raju Ahmed wants to know, basically he has been offered a right to buy property
from his local council. After the discount that was given to him by the local authority, he would have to pay 135,000. Okay. He went to the bank that he normally banks with, Okay. and they said they are going to give him up to 100,000. Raju has another 15,000 that he can manage cash deposit, so he's short of 20,000. He's asking, his question is, if that 20,000 is gifted to him by his family members or friends, would that be acceptable, or what would be the implications? There are some lenders that will accept gifted deposit, but some lenders only accept it from certain individuals. For example, some lenders are happy with just parents and siblings, not your auntie, uncle, cousins, where some lenders have a wider variety. So depending on which lender he's going with, that will vary. Now, the second thing he can also do, if he hasn't looked at the option of other lenders or speaking to a financial advisor, another lender might be able to give him more money that he needs to cover that amount. So it is always a good option to have that discussion. If they want to speak to a local mortgage broker or financial advisor, they can get in contact, and I would say just check if that is 100% they could borrow. If they can borrow more, first check that. If not, then check with the lender directly if they would accept the gift from that certain individual. Fantastic, thank you, Shoaib. So, রাজু আহমেদ ভাই, আপনি হয়তো দেখছেন অনুষ্ঠান স্টিল, শোয়েব যেরকম বলল যে ইয়েস, আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে গিফট দিতে চান, তারা গিফট দিতে পারবেন। কোনো ল্যান্ডার অ্যাকসেপ্ট করে, কোনো ল্যান্ডার অ্যাকসেপ্ট করে না। আপনি যদি কাইন্ডলি আপনার যে ল্যান্ডারের কথা বলছিলেন আমাকে মেসেজে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা আপনাকে কিন্তু বলে দেবে তারা গিফট অ্যাকসেপ্ট করবে কিনা। শোয়েব এও বলেছে যে হয়তো আপনাকে যে ব্যাংকটার কথা আপনি বলেছেন মেসেজে, সেই ব্যাংক আপনি বলছেন যে 100,000 দিবে, তারা আপনাকে বলেছে। আপনি যদি চেষ্টা করেন, অন্য ব্যাংক হয়তো আরেকটু বেশি দিতে পারে, অথবা হয়তো পুরোটাই দিয়ে দিতে পারে। তো সুতরাং একটি ব্যাংকের কাছে না গিয়ে আপনি কিন্তু অনেকগুলো ব্যাংকের সাথে যদি ট্রাই করেন, তাহলে হয়তো আপনাকে তারা আরও বেশি লোন দিতেও পারে। সো এই জন্য আপনি চাইলে ব্যাংকগুলোর সাথে কথা বলতে পারেন, অথবা আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট মর্গেজ অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারেন। তারা হয়তো চেষ্টা করবে আপনাকে আর একটু বেশি পরিমাণে লোন দেওয়া যায় কিনা সেটা তারা দেখবে বা বের করার চেষ্টা করবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। Shoaib, let's go every episode. Obviously, we promised our viewers that we are going to come back with mortgage market update. Yes. What happened in the past 2 weeks in the mortgage market? So if you could enlighten us, please. So last 2 weeks have looked good. As Sohail mentioned in the previous mortgage market update, the base rate came down to 5%. Lenders on the back of it have been bringing the rates down. Just today, I had a conversation. So we were on our way to studio to BDM of a very well-known lender. Now their rates actually going down tomorrow, so which is quite interesting because the base rate review is in 2 days, and we already are getting calls from lenders to let us know beforehand that they already are anticipating the rate to go down because they are lowering their rates. So it is looking good. The market is looking better for all the individuals, even the ones on variable rate, the ones on fixed rate. We also were looking at statistics. July just went past, seen the highest amount of mortgage approvals go throughout the year. So we are seeing more mortgage applications go through, more properties getting to completion, and overall a quite good market ahead. Now, depending on what happens on Thursday, and then we've got the budget coming up in October, things may change, but we are looking on more positive aspect on the mortgage market on following from Thursday, and then let's see how things go from there. Fantastic. Thank you, Shoaib. Thanks for providing valuable information and outlook for the mortgage market in the past 2 weeks. I have another question on WhatsApp, Suhail. This one is for you. Assalamu alaikum. Ahmed Jahedi from London. Assalamu alaikum. I'm 59 years old. What is the longest period of mortgage I can get? Yeah, so just need to know the whole case, assess the whole case. I believe they are asking about the residential purchase. So for residential purchase, mainly there are lenders, they can go, average lenders, they go up to the age of 70. But there are more lenders, if you contribute into pension, like, it depends on what sort of job you're doing. So we can go up to the age of 80 as well. There are
other lenders like equity release and this sort of, they can go to the higher age as well. So for residential, average lender can go up to age of 80, and if it's a buy-to-let property, you can go above up to 90 or sometime more as well. So yes, so there is the option. Is better to call your local expert, a financial advisor or broker, and explain everything, and then they will assess the case thoroughly, and then they will advise accordingly. Thank you, their sir. circumstances. So Ahmed, brother Ahmed Jahedi, hopefully got your answer. The term of the mortgage, or up to what age you're going to get mortgage, depends on your circumstances. Normally, a typical lender would go up to 70 years of age. There are some lenders who would go up to 75. There are also some other lenders who would go up to 80 years of age. Also, there are equity release and lifetime mortgages options available. Again, as I was mentioning, it depends on your circumstances. If that's for residential purchase, if it is a buy-to-let investment mortgage, in true sense, there are no restrictions. You can have mortgage up to any age, to be honest. I have seen mortgage term, somebody 80 years old age, obtaining a mortgage for 25 years, 30 years. It's possible. So it's possible. So for investment, age is not really a big factor, because if you can think about it, if it is a tangible asset, and as long as you have tenants there, lender wants to secure their payment, the mortgage that you. So in your personal circumstances, if it is a residential property, they look into your personal income. But when it's buy-to-let property, investment properties, they look at the rental income, and that's how they assess their term and affordability. Hope that answers your questions. Thank you, gentlemen, for your valuable input. So I have a few other questions that on my list. Obviously, we talked about interest rate. We talked about mortgage fees. Say like we have got a mortgage on a property. How long is it valid for? Before I can complete and take over the property. How long is the mortgage valid for once it's offered? So how long is the mortgage offer valid? Okay, it's a very good question. A lot of people, once they get the mortgage offer, they have this question because there's a lot of legal work done, searches are done. So people want to know what kind of time scales they're looking at. Now, generically speaking, most lenders offer 6 months unless there's any particular change, or if you've had any change in personal circumstance. For example, mortgage offer is valid for 3 months. However, you've lost your job after 3 months, or something has changed in your personal circumstance, that offer can be retracted from the lender. It can be taken back at any time. So just to make that clear. Now, the other thing is, when lenders do give it for 6 months, and let's say for any reason the legals have taken longer, maybe it's a chain, maybe it's a right to buy where the council is taking some time to complete. Some lenders do offer the option to extend the offer as long as your material information is the same, you're still having the same amount of income, affordability matches, you can extend the offer too. So just to answer the question in small terms, normally 6 months, however it can be extended, or lender can put it off at any time as well. So just to give a bit of insight. Fantastic. So normally obviously mortgage offer are valid for 6 months, but anything could happen until completion. So that's good. Thank you. I've got another question coming through to me. Mr. R. Ahmed, Assalamu alaikum wa rahmatullah. Just to ask you a question about our mortgage. Currently, we are 3 of us have a mortgage in our house, but one of us has moved out and would like to come out from the mortgage. What is the best option to get out one name of the mortgage? Kind regards, R. Ahmed. So how this one is for you? So the question is, there are 3 applicants on the mortgage currently at the moment, on the title deeds, and one applicant wants to just remove their name from the. So it's like it depends on the loan amount.
and if someone wants to remove their name from the title deed, what the lender do, they just assess the affordability. If it's a residential property or even if it's a buy-to-let property, they just see all assessment like rental income is covering. Buy-to-let is not a problem because it's mainly covered by the rental income. For residential, they will just make sure the two applicants remaining on the title deed, they have enough income, they have enough earning, and they are eligible for the affordability for that loan amount. So in this case, they just have to contact their local advisor and explain their details in more information in details. After assessing their whole case, checking the affordability and eligibility, then some can advise them precisely. Thank you, Sohail. Yeah. So দর্শক, আমাদের যে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন পাঠিয়েছেন, ওনার প্রশ্ন ছিল তারা তিনজন বর্তমানে প্রপার্টি ওনার, তিনজনের নামেই মর্গেজ এই প্রপার্টিতে। তো এর মধ্যে তিনজনের মধ্যে একজন প্রপার্টির থেকে বের হয়ে যেতে চাচ্ছেন, তিনি অলরেডি মুভ আউট হয়ে গেছেন। তো যে রিমেইনিং দুইজন, উনারা এখন বর্তমানে প্রপার্টিটাতে আছেন। তো ভাই জানতে চাচ্ছিলেন যে এই প্রক্রিয়াটা কি, যেহেতু উনি প্রপার্টি থেকে বের হয়ে গেছেন অথবা মর্গেজ থেকে এখন বের হয়ে যেতে চাচ্ছেন, যে দুইজন আছেন, এটার প্রক্রিয়াটা কি, কিভাবে এটাকে আপনার একটা সমাধান নিয়ে আসা যায়। তো সোহেল যেরকম বলল, এর সমাধান হচ্ছে ল্যান্ডার, যদি এটা রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়, ল্যান্ডার অ্যাসেস করবে যে দুইজন থাকছেন মর্গেজে প্রপার্টিতে, তারা এফোর্ড করতে পারবেন কিনা তৃতীয় জন বের হয়ে যাওয়ার পরে। ওইটা অ্যাসেস করার পরে যদি দেখা যায় যে দুইজনের ইনকামে এই প্রপার্টির অ্যাফোর্ডেবল যারা রিমেইনিং, তাহলে তাদের এই দুইজনের নামে নতুন একটা রিমর্গেজ অফার করে নিয়ে আসতে হবে। এই অফারটা আসলে তখন যিনি বের হয়ে যাচ্ছেন উনি তার একুইটিটা, হয়তো যদি এখানে কোনো পয়সার লেনদেন না থাকে, যদি উনি কোনো দাবি, তাহলে একুইটিটা গিফট করে দিবেন, অথবা যদি উনি একটা অ্যামাউন্ট চান, তাহলে ওনার অ্যামাউন্টটা ওনাকে দিয়ে এই প্রপার্টিটার মালিকেরা যে রিমেইনিং দুইজন তারা হয়ে যেতে পারেন। তো রিমর্গেজ করে, যে রিমেইনিং দুইজনের নামে রিমর্গেজ করে এইভাবে আপনার প্রপার্টির মালিকানাটা কিন্তু হাত বদল করে ফেলা যায়। আশা করি দর্শক আপনার প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন, উত্তর পেয়েছেন। So let's go to our next question. What happens if interest rate rise during my mortgage term? So someone has a mortgage already, he's got a mortgage active, paying monthly. Okay. In this time, Bank of England increased their mortgage, their rate. What would happen to my mortgage in that situation? Very good question. Now, a lot of I can't remember the exact figure, but last time we've seen the poll, a lot of people in the UK are on variable rate. Yeah. So when it was a shock a few months, over a year now, when the political changed the law and the rates started to go up all of a sudden, and we've seen the rise go from nearly 0.1 base rate to 5%, and a lot of the UK seen it where the interest rates started to jump, and every month they were getting a letter saying that your payments are going up, your payments are going up, your payments are going up. So it's very important to make sure you understand what product you are on. Now, if you are on a variable rate and then the rates go up, your mortgage will also go up. Your lender will also increase the rates. They will send you a letter to say, we've increased the rate by a certain amount. This is how much your payment is going to go up by. Now, even if you are on a tracker mortgage, it can go up as well. So sometimes tracker mortgages are fixed in a certain amount of years. They will also follow the base rate or the bank's rate, and they will go up and down according to the base rate of bank rate of England. Now, however, if somebody is in a fixed rate, let's say a 2-year fix or 5-year fix, their rate will stay the same. They won't have no effect on it until the fixed rate comes to an end. So this is why we normally say speak to your mortgage broker, speak to your financial advisors every year, even if you're not due for a fixed rate, or even if your product's not coming to an end. It's just. And if you are attached with an advisor, they should also contact you and give Definitely. you a review anyway. If your advisors are contacting you every year, then there's some kind of miscommunication. They've maybe lost your contact, or you need to change your advisor. Have someone that is currently in contact, because even if your mortgage is not coming to an end, your your building insurance might be coming to an end. Your life insurance might have changes. So it's always good to keep in contact with your financial advisor, your mortgage advisor, and making sure that all your assets and your
are in the right order, and also everything is protected. Because let's say, for example, you have a life policy and something changed over the year, it may not be protected. So make sure you have annual reviews, know what you want, and make sure it's the right product for you. Absolutely. Thank you, Shoaib. So, দর্শক, প্রশ্নটা ছিল যে আমার যদি মর্গেজ থাকে এখন এবং সেই মর্গেজ আমি পে করছি প্রত্যেক মাসে, কিন্তু হঠাৎ করে ব্যাংক অফ ইংল্যান্ড তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল, তখন আমার মর্গেজের কি হবে? এটার উত্তর হচ্ছে এরকম যে আপনার যদি মর্গেজটা ফিক্স থাকে তাহলে আপনার মর্গেজ কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না তাৎক্ষণিকভাবে, যে রেটে আপনি ফিক্স করেছেন সেটাই থাকবে। কিন্তু যদি আপনার মর্গেজ ভেরিয়েবল অথবা ট্রাকার হয় তাহলে এই ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেটের সাথে ওই মর্গেজগুলো কিন্তু ট্র্যাক করতে থাকবে বা ভ্যারি করতে থাকবে। তো সুতরাং যদি ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তাহলে আপনার মর্গেজও বাড়বে, যদি কমিয়ে দেয় তাহলে সেটা কমে যাবে। এই জন্যই শোয়েব যেরকম বলছিল যে যদি আপনার মর্গেজ এই ব্যাপারে পেমেন্টের ব্যাপারে কোনো দুশ্চিন্তা থাকে বা অনিশ্চয়তা থাকে, আপনি যদি কোনো মর্গেজ অ্যাডভাইজারের সাথে শরণাপন্ন হন তাহলে তারা কিন্তু আপনার মর্গেজকে ফিক্স করে দিয়ে দিতে পারবে যদি সেটা আপনি চান। Hope that clarifies. My next question to you yourself would be Shoaib, Suhail. I've got a mortgage, but I want to reduce my mortgage payment. Can I overpay on my mortgage, and are there any penalties for doing so? Yeah, absolutely. There is an option if you have a mortgage, for example, 120,000 and you want to make extra payment. Most of the lender allow up to 10% per annum of the loan amount. So there is always the option, even is a residential or buy to let, which is a great opportunity if you want to reduce your loan amount and reduce your monthly payment. So yes, there is an option. Lenders do allow up to 10% to just to make a lump sum amount end of the year, or how it depends on the circumstances. Some people, they just add extra monthly payments on their mortgage payments, and some people, clients, they just make a lump sum end of the year. So yes, it's so yeah, শুধু দর্শক, সো যেরকম সুহেল বলছিল যে মর্গেজ কিন্তু আপনার যদি থাকে, মর্গেজ কিন্তু আপনি যদি ফিক্স থাকে, প্রত্যেক ফিক্সড মর্গেজে কিন্তু আপনি 10% সাধারণত থাকে যে আপনি এক্সট্রা পে করতে পারবেন। মনে করেন আপনার মর্গেজ যদি 200,000 থাকে তাহলে 10% হচ্ছে 20,000 পাউন্ড। তো আপনি এইভাবে 10% এক্সট্রা দিয়ে এভরি ইয়ার কিন্তু আপনার মর্গেজটাকে একটা এভাবে কমিয়ে নিয়ে আসা যায়। যদি 10% উপরে যান আপনি, সাধারণত মর্গেজ পেনাল্টি কিন্তু হতে পারে, সেটা আপনার ওই ইলাস্ট্রেশনে লেখা থাকবে। তো আশা করি আপনার অনেক কথাই বলার ছিল, আজকে সময় কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।